আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি। কিছু চাওয়া পাওয়া দিয়ে রাজনীতি করিনি। যারা রাজনীতি করে খায়, যারা রাজনীতিটা প্রফেশন, যাদের ভাঙা সাইকেল ছিল না, 4 চাকার গাড়ি চড়ে, আলিশান পাকা বাড়ি বানিয়েছে, এসব কথার উত্তর তারা দেবে। আমার এগুলো লাগেও না, আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ক্ষমা করবেন যে গতকাল উপনির্বাচনের ফলাফলের পর উপনির্বাচনের যে ফল, সে নিয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারিনি। কেননা ব্যক্তিগত কিছু জরুরি কারণ থাকায় সেদিন আমরা কোনো কাজ করতে পারিনি। কিন্তু একদিন পরে হলেও এই যে উপনির্বাচনের ফলাফল, সেই ফলাফল নিয়ে আপনাদের সামনে একটা বিশ্লেষণ আমরা এই ভিডিওতে উপস্থাপন করছি। বন্ধুরা, আপনারা জানেন যে উপনির্বাচনের ফলাফল কি হয়েছে। তৃণমূল 6-6 করেছে আর বিজেপি 0-তে নেমে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলের সমর্থকরা রাস্তাঘাটে বলতে শুরু করেছেন যে তৃণমূল অপরাজেয় হয়ে উঠেছে, অনেকটা সেই সিপিএম বা বাম আমলের মতো। তারা যেরকম নানা করে 34 বছর রাজত্ব করেছে, ঠিক তেমনই তৃণমূলও হয়তো নানা করে 30 বছর রাজত্ব করবে, কিংবা হয়তো বাম সরকারের সেই যে 34 বছরের শাসনের রেকর্ড, সেই রেকর্ডটাও ভেঙে দেবে। এরকমই কিন্তু একটা আত্মবিশ্বাস এই যে উপনির্বাচনের ফলাফল, সেই ফলাফলের পর তৃণমূলের কর্মী সমর্থকদের এবং নেতাদের মনের মধ্যে দেখা যাচ্ছে, এবং দেখা যাওয়ার যথেষ্ট কারণও রয়েছে। কেননা আরজি করের ঘটনায় যেভাবে সারা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল, মানুষ যেভাবে পথে নেমে এসেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, সিন্ডিকেট রাজ, তোলাবাজির বিরুদ্ধে মানুষকে সরব হতে দেখা গিয়েছিল, তাতে অনেকেই আশা করেছিলেন যে এই যে উপনির্বাচন, এই উপনির্বাচনে অন্তত তৃণমূল 2-1টা আসন তো হারাবে, বিজেপি অন্তত 2-1টা আসন হয়তো জিতবে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে তৃণমূল 6-6টি আসনই রেকর্ড ভোটে জয়ী হলো। আর এই যে রেকর্ড ভোটে জয়, সেই জয়ের পরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে আরজিকর আন্দোলনের কোনো ফল এই উপনির্বাচনে কি দেখা গেল? মোটেও কিন্তু দেখা গেল না। আর এখানেই স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর যে নেতৃত্ব রাজ্য বিজেপিতে, সেই নেতৃত্ব নিয়ে কিন্তু বিজেপির মধ্যেই অনেকেই আঙুল তুলতে শুরু করেছেন যে যথারীতি সেই সুকান্ত শুভেন্দু জুটি, সেই জুটিকে দিয়ে কি আদৌ কোনো কাজ হবে? কেননা 1 বছর পরেই তো ফের আসল লড়াই, সেই বিধানসভা নির্বাচন। আর এই মাত্র 1 বছরের মধ্যে বিজেপিতে কি এমন আমূল পরিবর্তন হয়ে যাবে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আর সুকান্ত মজুমদারের সভাপতিত্বে বিজেপি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি উল্টে দেবে? এই প্রশ্নটা কিন্তু বিজেপির মধ্যেও উঠতে শুরু করেছে, এবং তথাগত রায়ের মতো বিজেপির পুরনো নেতারা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে কিন্তু এরই মধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বা কটাক্ষ করতে শুরু করেছেন। কিন্তু উল্টো দিকে শুভেন্দু অধিকারীরও কিছু যুক্তি রয়েছে। এই যে উপনির্বাচনে বিজেপির ফলাফল, বিজেপির পরাজয় বা বিপর্যয়, যদিও শুভেন্দু অধিকারী এটাকে বিপর্যয় বলছেন না, এটাকে তিনি ধার্তব্যের মধ্যেই ধরছেন না, বলছেন যে রাজ্যে ভোটই হয় না সেখানে আবার উপনির্বাচন। তো এই উপনির্বাচনের ফলাফলকে শুভেন্দু অধিকারী কিন্তু মোটেও গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু গুরুত্ব না দিয়েও শুভেন্দু অধিকারী যে কথাগুলো গতকাল থেকে আজকে পর্যন্ত মিডিয়ার সামনে বললেন বা বলছেন, তাতে কিন্তু কয়েকটা প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু 2026-এ বিজেপি সত্যি সত্যি এই রাজ্যে তৃণমূল সরকারকে ফেলতে পারবে কি না, শুভেন্দু অধিকারী সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে কি না, তার উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে। আর এই প্রশ্নগুলো কিন্তু আসলে শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে দিয়েছেন। তিনি কিন্তু এই যে উপনির্বাচনে বিজেপির পরাজয় বা বিজেপির একটি আসনেও না জেতা, সেটা নিয়ে মন্তব্য করতে গিয়ে নানা কথা বলেছেন। তিনি একদিকে যেমন বলেছেন যে এইটা কোনো বিপর্যয়ই নয়, এটা কোনো নির্বাচনই নয়, উপনির্বাচন মানে ফলাফল বিজেপি ধাতব্যের মধ্যেই ধরে না, তিনি গুনতির মধ্যেই ধরেন না।
কিন্তু তারপরেও তিনি কিন্তু দু একটা কথা বলেছেন, আর সেই কথাগুলো কিন্তু তিনি বলেছেন শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে। তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে যেটা বলেছেন যে বিজেপির সংগঠনকে নির্বাচনমুখী করতে হবে, আর দলটাকে মানে বিজেপিকে হতে হবে আন্দোলনমুখী। অর্থাৎ তিনি কিন্তু সংগঠনের দিকে যেমন কিছুটা আঙুল তুললেন, পাশাপাশি দলের দিকেও কিন্তু তিনি আঙুল তুললেন। তিনি এই নিয়ে ঠিক কী বলেছেন বন্ধুরা দেখুন। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে। তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, কারণ আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে 11-র আগে, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি, কেস খেয়েছি ইত্যাদি। তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা। এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষায়। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4,000। যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000, এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তো এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসন 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি, ভবিষ্যতেও জিতব না, কারণ সেখানে 80% মুসলমান থাকে, আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে, ঝাড়খণ্ডেও তাই করেছে। আর সিতাইতেও প্রায় 40% কাছাকাছি মুসলমান আছে, যদিও সিতাইতে 21-এ আমাদের ভালো ফাইট হয়েছিল 5,000। সিতাই আমরা ভালো লড়বো, সমানে জিতবে কিনা জানি না 26-এ। তা আপনি আমার নাম করে লিখে রাখুন, নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত। যুব মোর্চা, কৃষক মোর্চা, মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি মনে করি। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা লক্ষ্মীর ভাণ্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। 500 ছিল, 1000 করেছেন। আবার আগের বাজেটে হয়তো 1000টা 1,500-ও করবেন, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার। তো এগুলো তিনি করবেন, কিন্তু তার বাইরেও নির্বাচনে জেতা যায়। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল, ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন। তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দেব, বিশ্বাস করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবে, এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি, তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি। কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায়, কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায়, কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায়, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত। সবসময় কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। বাংলায় কি বিজেপি প্রার্থী দেওয়ার জন্য কোথাও কোনো জাজমেন্টে ভুল ছিল না? না না, দেখুন, প্রতীকে ভোট হয় তো, তাছাড়া উপনির্বাচনের পরিবেশ নেই। তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে, সেখানে মতপার্থক্য, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। প্রতীক হচ্ছে ফাইনাল। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে, তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস।
ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জনজাতির স্বার্থ এবং অধিকার, এটাই হচ্ছে আমাদের মতপথ। এবং আমি আবারও বলছি ধূপগুড়ির উদাহরণ দিয়ে, ডোন্ট গেট ওরিড। নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট 26-এর ভোটে জিতবেন, যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় 20,000 ভোটে এগিয়ে আছে। আবারও বলি, আমার যেটা মনে হয়েছে, সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। বন্ধুরা, ভালো মতো খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য, এই যে পরামর্শ, তার যে অভিজ্ঞতার ভিত্তিতে তার যেটা মনে হয়েছে বলে তিনি মিডিয়ার সামনে বলছেন, তার মধ্যে কিছুটা হলেও একটা ক্ষোভ কিন্তু লুকিয়ে আছে। আর সেই ক্ষোভটা কি? সেই ক্ষোভটা হচ্ছে বিজেপির সংগঠন নির্বাচনমুখী নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর মতে তিনি কিন্তু মনে করছেন যে বিজেপির যে এই মুহূর্তে রাজ্য সংগঠন, সেই রাজ্য সংগঠনটা কিন্তু মোটেও নির্বাচনমুখী হচ্ছে না, কিংবা নির্বাচনে কিন্তু ঠিকঠাক মতো রেজাল্ট দিতে পারছে না। আর দ্বিতীয় যে পরামর্শটা কিংবা ক্ষোভটা তিনি প্রকাশ করছেন, সেটা হচ্ছে তার দল বা বিজেপিকে সামনে রেখে। আর সেই ক্ষোভটা হচ্ছে যে দল কিন্তু আন্দোলনমুখী হচ্ছে না, দল কিন্তু আন্দোলনে মোটেও তেমনভাবে নামছে না। আর শুভেন্দু অধিকারীর এই যে দুটো পরামর্শ, সত্যি কথা বলতে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু একই কথা বলছেন যে বিজেপির খামতির এই দুটিই হলো সবথেকে বড় জায়গা। কেননা মানুষ তৃণমূল সরকারের উপরে যে বিরক্ত হয়নি এমনটা কিন্তু বলা যাবে না। কেননা এরই মধ্যে যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, যেভাবে আরজি করের মতো কাণ্ড এই রাজ্যে ঘটে গেছে, তারপরে কিন্তু এই রাজ্যে সরকার বিরোধী একটা মনোভাব মানুষের একাংশের মধ্যে জন্ম নিলেও কিন্তু নিয়েছে। কিন্তু সেই যে সরকার বিরোধী মনোভাব কিংবা মমতা বিরোধী মনোভাব, সেইটাকে ভোটে রূপান্তরিত করতে কিন্তু বিজেপি পারছে না। বিজেপির সংগঠন কিংবা দল দুটোই যেন কোথাও পিছিয়ে পড়ছে। এবং বাস্তবেও যদি আমরা দেখি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করবেন যে শুভেন্দু অধিকারী যে সংখ্যায় জনসভা করেন কিংবা প্রচার করেন, সেই সংখ্যায় কিন্তু অন্য বিজেপি নেতাদের রাস্তায় বা পথে নামতে দেখা যায় না। পাশাপাশি এই যে আরজি করের মতো একটা ঘটনা, সেই ঘটনাতেও কোথাও যেন বিজেপিকে গুটিয়ে থাকতে দেখা গেল, বরং সিপিএম সেই দিক থেকে অনেকটাই বিজেপিকে কিন্তু টেক্কা দিয়ে দিল। এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই যে অভিযোগ তার দলের প্রতি, বিজেপির প্রতি, যে দলকে কিন্তু আন্দোলনমুখী হতে হবে, সেটা কিন্তু বিজেপির জন্য সত্যি একেবারে ঠিক কথা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর শুভেন্দু অধিকারী কিন্তু ভালো মতোই জানেন যে এই দুটি দুর্বলতা রাজ্য বিজেপির মধ্যে থেকে যদি না কাটানো যায়, তাহলে কিন্তু 2026-এও বিজেপিকে, অন্তত বিজেপির কর্মী সমর্থক নেতাদের আবারও কিন্তু হতাশ হতে হবে। আর এই কথাগুলো বলার পাশাপাশি শুভেন্দু অধিকারী ভালো মতোই জানেন যে এই নিয়ে বিতর্ক তৈরি হবে। আর সেই জন্যই কিন্তু আজ মানে রবিবারে তিনি এটাও বলে ফেললেন যে তিনি বিজেপি কি কারণে করতে এসছেন। আর সেটা বলতে গিয়ে তিনি কি বললেন সেটা বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতেই দেখলেন। ফলে সব মিলিয়ে 2026-এর জন্য যে মোটে একটা বছর সময় রয়েছে, এই সময়ের মধ্যে বিজেপি শুভেন্দু অধিকারীর এই পরামর্শ মেনে নিয়ে কতটুকু তার ঘর গোছাতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সেই প্রশ্নটা কিন্তু খোদ শুভেন্দু অধিকারী তুলে দিয়েছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।